নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই একটা সেন্সিটিভ বিষয়, এবং এই সমস্যাতে কিন্তু প্রায় প্রত্যেকেই এখন, বিশেষ করে এই বর্তমান সময়ে কিন্তু আক্রান্ত হয়ে আছেন। যেমন হচ্ছে, আমরা রক্তে যদি সুগারের মাত্রা বেড়ে যায়, কোলেস্ট্রলের মাত্রা যদি বেড়ে যায়, এরকম প্রোডাক্ট যদি কিছু বেড়ে যায় যেগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ, সেগুলো নিয়ে আমরা কিন্তু খুবই চিন্তা করি। তেমনি আরেকটি উপাদান, সেটি হচ্ছে ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন যদি বেড়ে যায়, সেটা নিয়েও কিন্তু খুব চিন্তার বিষয় থাকে। এই ক্রিয়েটিনিন আমাদের শরীরের লিভার তৈরি করে থাকে, এবং এর পরিমাণ যদি বেড়ে যায় তখন নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। সাধারণত ক্রিয়েটিনিন শরীর থেকে বার করার দায়িত্ব কিন্তু পালন করে থাকে কিডনি। সেই কিডনি যদি ঠিকঠাকভাবে কাজ না করতে পারে, তাহলে তখন কি হয়, শরীরে ক্রিয়েটিনিনগুলো জমতে থাকে, অর্থাৎ শরীরের কোথায়, রক্তের মধ্যে। আর তখন সে নানান রোগের লক্ষণ প্রকাশ করতে থাকে শরীরের মধ্যে, কারণ সে জানান দিতে থাকে যে আমি অতিরিক্ত পরিমাণে শরীরে জমে যাচ্ছি, আমাকে যেভাবে হোক বার করার চেষ্টা তোমরা করো। সেই কারণে নানান লক্ষণ কিন্তু শরীরের মধ্যে দেখা দিয়ে থাকে। তো এই সমস্যায় বর্তমানে কিন্তু অনেক ব্যক্তিরাই ভুগছেন, প্রায় বলতে পারেন প্রতিটি বাড়িতে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টরা, হাইপার টেনশনের পেশেন্টরা কিন্তু এই সমস্যাতে বেশি আক্রান্ত হয়ে থাকেন। তাই আজ আপনাদেরকে এমন কতগুলি ঘরোয়া উপায়ের কথা বলবো, এবং সেই সাথে একটি মাত্র স্পেসিফিক হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যার মাধ্যমে আপনারা আপনাদের রক্তে বেড়ে যাওয়া ক্রিয়েটিনিনের মাত্রাকে কন্ট্রোলে রাখতে সক্ষম হবেন। তাই বন্ধুরা, আজকে বিষয়টি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে, যদি আমার কথা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন, এবং সেই সঙ্গে শেয়ার করুন, অনেক অনেক করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন, এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। চলুন আলোচনা শুরু করা যাক। তবে আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো বন্ধুরা, ক্রিয়েটিনিনের মাত্রাকে কিভাবে কমাতে হবে, অর্থাৎ ক্রিয়েটিনিনের হোমিওপ্যাথিক চিকিৎসা বা হোমিওপ্যাথিক ওষুধ, এবং কিডনিকে কিভাবে ডিটক্স করতে হবে, কিডনিকে কিভাবে সুস্থ রাখতে হবে, তার উপরে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আছে। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বন্ধুরা, সেখান থেকে দেখে নেবেন একবার। আশা করবো আপনারা তাতে উপকৃত হবেন। তা চলুন, এই ক্রিয়েটিনিন কি? এটি হচ্ছে শরীরের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সকল মানুষের মধ্যে কিন্তু থেকে থাকে। এটি হচ্ছে একটি বর্জ্য পদার্থ। এই কার বর্জ্য পদার্থ? না, মাসেল দ্বারা, আমাদের যে মাসেল আছে তার সেই মাসেল দ্বারা তৈরি, এবং যে সমস্ত খাদ্য খাচ্ছি সেই সমস্ত খাদ্যের মেটাবলিজমের বাই প্রোডাক্ট এটি, অর্থাৎ বর্জ্য পদার্থ। এটি ক্রিয়েটিনিন হিসেবে কিন্তু রক্তে অবস্থান করে থাকে একটা নির্দিষ্ট মাত্রায়। আর এই কিডনি কি করে, সেই বর্জ্য পদার্থগুলোকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে, অর্থাৎ ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দিয়ে আমাদেরকে সুস্থ সবল রেখে দেয়, অর্থাৎ ক্রিয়েটিনিনের মাত্রাকে নর্মাল রাখতে সাহায্য করে এই কিডনি। যারা কিডনি রোগে, সে অ্যাকিউট কিডনি ফেলিওর হোক বা ক্রনিক কিডনি ফেলিওর হোক, আক্রান্ত যদি হয়ে থাকেন, তাহলে কি হয় না, কিডনি শরীর থেকে ক্রিয়েটিনিনকে ছেঁকে বার করতে পারে না। ফলে কি হয়, শরীরে ক্রিয়েটিনিনগুলো জমতে থাকে, অর্থাৎ তার মাত্রা বাড়তে থাকে। আর এর ফলে কি হয়, রোগের লক্ষণ, বিভিন্ন রোগ ডেভেলপ হতে থাকে। এবং এইভাবে যদি চলতে থাকে, তাহলে আস্তে আস্তে কিডনিটা কি হয়, একেবারে নষ্ট হয়ে যায়। আর তার শেষ পরিণতি কি, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো চলুন এবার জেনে নেব যে রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ে, সেটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে বুঝে নিতে পারি যে আমার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকলে বেশ কিছু লক্ষণ কিন্তু দেখা দিয়ে থাকে। যেমন হচ্ছে কি না, প্রস্রাবের রঙের ধরন বদলাতে থাকে, প্রস্রাবটা ফেনা ফেনা অর্থাৎ গেঁজাযুক্ত হতে থাকে, পা ও গোড়ালি ফুলতে থাকে, মাঝে মাঝে বমি হয়ে থাকে, বমি ভাব হয়ে থাকে, চোখের চারপাশটা ফুলতে থাকে, পেশিতে ঘন ঘন টান ধরে, অর্থাৎ মাসেল ক্র্যাম্প হতে থাকে,
প্রচন্ড ক্লান্ত লাগে, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা যখন শরীরে দেখতে পাবো বুঝতে হবে যে ক্রিয়েটিনিনের কিছু একটা ডিসব্যালেন্স ডেভেলপ হচ্ছে। এবার আমরা জেনে নিই যে শরীরে কোন কোন রোগের উপস্থিত থাকলে ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখাটা অত্যন্ত জরুরি। যেমন যে সমস্ত রোগগুলো থাকলে ক্রিয়েটিনিন পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি তার মধ্যে হচ্ছে কি না, রক্তচাপের অর্থাৎ হাই ব্লাড প্রেশারের সমস্যা যদি থেকে থাকে, ডায়াবেটিস যদি থেকে থাকে, অটো ইমিউন ডিজিজ যেমন রিমাটয়েড আর্থারাইটিস যদি থেকে থাকে, থাইরয়েডের রোগ যদি থেকে থাকে, পরিবারে আগে থেকে কারোর যদি এরকম কিডনির রোগ থেকে থাকে, তাহলে কিডনিতে যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ যদি হয়ে থাকে অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়ে থাকে, তাহলে অর্থাৎ মোটামুটি এই সমস্ত রোগ যদি শরীরে থেকে থাকে তাহলে ক্রিয়েটিনিন পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি। আর এর জন্য আপনাদেরকে যে পরীক্ষাগুলো করতে হবে সেগুলি হচ্ছে কি না, ইউরিন আরই অর্থাৎ ইউরিনের রুটিন এক্সামিনেশন করতে হবে, ব্লাড ফর রেনাল প্রোফাইল করতে হবে, ব্লাড ফর সিবিসি টেস্ট করতে হবে। প্রাইমারিলি এই তিনটে টেস্ট অত্যন্ত করা প্রয়োজন। এর মাধ্যমে একটা জায়গায় আমরা পৌঁছতে পারি যে ক্রিয়েটিনিন কোন অবস্থাতে আছে, আর ক্রিয়েটিনিনের অবস্থার উপরে নির্ভর করে আপনার কিডনি কতটা কার্যকারী আছে সেগুলো জানা যায়। তাই এই পরীক্ষা করে দেখাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন ঘরোয়া উপায় ও কোন স্পেসিফিক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে শরীরে বেড়ে যাওয়া ক্রিয়েটিনিনের মাত্রাকে কন্ট্রোলে রাখা যায়। তবে বন্ধুরা একটা বিষয় মাথায় রাখতে হবে যে ক্রিয়েটিনিনের মাত্রা যদি বেড়ে যায় তার জন্য কোনো নির্দিষ্ট ঘরোয়া প্রতিকার নেই, বরং চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ সেবনের মাধ্যমে বা ডায়ালিসিসের মাধ্যমে কিডনিকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। তবে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে ঘরোয়া উপায়ের কথা কেন বলছি, এটা স্বাভাবিক, এই প্রশ্নটা আসতেই পারে। এটা এই জন্যেই এই ঘরোয়া উপায়ের কথা বললাম যে কারণ কিডনি রোগীদের অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কিডনির সমস্যায় ভুগছেন এবং সেই সমস্ত ব্যক্তিদের শরীরে যদি ক্রিয়েটিনিনের মাত্রা যাতে খুব দ্রুত বেড়ে না যায় সেই অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য সুনির্দিষ্ট ডায়েট প্ল্যান মেনে চলাটা অত্যন্ত জরুরি এবং সেই সাথে কিছু নিয়ম কানুন মেনে চলাটা অত্যন্ত জরুরি। সেই কারণেই ঘরোয়া উপায়গুলোর কথা আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করলাম, তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তা এই যে উপায়গুলো মেনে চলতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে কি কম প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু এই প্রোটিন, যা শরীরের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার রাখাটা অত্যন্ত জরুরি। তবে কিডনি রোগীদের জন্য কিন্তু পরিমিত পরিমাণে প্রোটিন গ্রহণ করাটা জরুরি, কারণ প্রোটিন গ্রহণের ফলে শরীরে কিন্তু ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায়। তাই সেক্ষেত্রে কতটা পরিমাণ প্রোটিন প্রতিদিন গ্রহণ করা উচিত এই বিষয়টা মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। তাই আপনার কিডনির অবস্থাকে বিবেচনা করে প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 0.5 থেকে 1 গ্রাম প্রোটিন গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনার যদি 60 কেজি ওজন হয়ে থাকে তাহলে 30 গ্রাম থেকে 60 গ্রাম প্রোটিন গ্রহণ করতে পারেন পার ডে। এই বিষয়টা মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। কিডনি রোগীদের জন্য প্রোটিন হিসেবে ডিমের সাদা অংশ, মাছ, মুরগির মাংস ইত্যাদি খেতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রতিদিন কিন্তু খেতে পারেন বলে প্রতিদিন কিন্তু তা বলে খাবেন না, অত্যন্ত সপ্তাহে 2 দিন গ্রহণ করবেন। আর সেই সাথে মোষের মাংস, গরুর মাংস, খাসির মাংস থেকে দূরে থাকবেন, কারণ এগুলো হাই রিচ প্রোটিন। এই মাংসগুলো যদি আপনারা প্রতিনিয়ত খান, প্রতিদিন খান, তাহলে কিন্তু আপনার কিডনিকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে যাবে। তাই এই সমস্ত মাংস থেকে দূরে থাকবেন। নেক্সট হচ্ছে কি শর্করা জাতীয় খাবার গ্রহণ করা। শরীরে ক্যালোরির চাহিদা বেশিরভাগ অংশ এই শর্করা জাতীয় অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে গ্রহণ করতে হয়। এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মেটাবলিজমের ফলে তৈরি হওয়া বাই প্রোডাক্ট অর্থাৎ বর্জ্য কিডনির মাধ্যমে সহজেই ছেঁকে বের হয়ে যায়। শর্করা জাতীয় খাবারগুলো হলো কি ভাত, রুটি, নুডলস, বিস্কুট ইত্যাদি। তবে যাদের ডায়াবেটিস রয়েছে
তাদের ক্ষেত্রে রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে পরিমিত পরিমাণে শর্করা জাতীয় খাবার খেতে হবে, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি ফলমূল ও শাকসবজি। ফলমূল ও শাকসবজি শরীরে জল, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাকে পূরণ করে থাকে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ ফলমূল ও শাকসবজি রাখতে হবে। তবে ক্রিয়েটিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হলে সব রকমের ফলমূল ও শাকসবজি কিন্তু খাওয়া যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এমন ফল যেমন পাকা কলা, ডাবের জল, নারকেল, ডালিম, আমড়া, লেবু, আম, কাঁঠাল, বাদাম, খেজুর ইত্যাদি। এই সমস্ত খাবার থেকে দূরে থাকতে হবে, এগুলোকে একদম খাওয়াই যাবে না, এগুলোকে বর্জন করতে হবে। তবে আপেল, কমলা লেবু, পেয়ারা, নাশপাতি, আনারস, পাকা পেঁপে, জাম, বেল, তরমুজ এইগুলো কিন্তু খাওয়া যাবে। এগুলো আপনাকে ক্রিয়েটিনের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে। সবজির মধ্যে লাউ, কুমড়ো, বেগুন, পটল, চিচিঙ্গা, ঝিঙে, শশা, করলা, ফুলকপি, ব্রোকলি, কাঁচা পেঁপে, কাঁচা কলা, লাল শাক ইত্যাদি এগুলো কিন্তু খাওয়া যাবে। এগুলো কিডনির পক্ষে ক্রিয়েটিনের মাত্রাকে নর্মালে রাখতে দারুণভাবে সাহায্য করে থাকে এই সবজিগুলো। তবে পালং শাক, পুঁই শাক, ধনেপাতা, তারপরে হচ্ছে ঢেঁড়স, শিম, বটবটি, কচু, আলু এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো একদম খাওয়াই যাবে না, এগুলোকে একেবারে বর্জন করতে হবে। নেক্সট হচ্ছে কি সঠিক পরিমাণে জল পান করতে হবে। ক্রিয়েটিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে পর্যাপ্ত জল পান করতেই হবে। তবে ক্রনিক কিডনি ডিজিজের রোগীদের জন্য অতিরিক্ত জল পান করাটা কিন্তু ক্ষতিকর হয়ে যায়। তবে মিনিমাম দৈনিক 1 থেকে 1.5 লিটার জল পান করতেই হবে। তবে এক্সট্রা জল পান কতটা করা যাবে সেটা আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তবে গ্রহণ করবেন। তবে মাথায় রাখবেন 1 থেকে 1.5 লিটারের বেশি জল পান করবেন না, তাতে আপনার কিডনি ঠিকঠাকভাবে তার ফাংশনটা করতে সক্ষম থাকবে। এছাড়া চা, কফি, ফলের জুস, শরবত, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবারগুলো না খাওয়াটাই ভালো। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক যেটা সেটা হচ্ছে কফি এবং কোল্ড ড্রিঙ্কস। তাই এই দুটো একেবারেই বর্জন করবেন, এর দিকে একদম তাকাবেন। নেক্সট হচ্ছে কি পরিমিত লবণ খাওয়া। অতিরিক্ত লবণ এড়িয়ে চলতে হবে, তাতে আপনার কিডনি সুস্থ থাকবে, তার নর্মাল ফাংশন করতে সক্ষম থাকবে। এক্সট্রা লবণ একদমই খাবেন না। বাড়িতে তরকারি রান্না যা হবে তাতে যেটুকুনি লবণ থাকবে, তবে চেষ্টা করবেন যে খুব কম লবণ দিয়ে তরকারিটা বানাতে। সেই জাতীয় তার চেয়ে এক্সট্রা বেশি লবণ একদমই গ্রহণ করবেন না, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আপনাদেরকে ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, চিপস, সস, আচার এই সমস্ত খাবার থেকে দূরে থাকতে হবে। নেক্সট হচ্ছে কি ব্যথানাশক ওষুধ কম খেতে হবে। ব্যথা নিরাময়ের জন্য চিকিৎসকের নির্দেশনা ছাড়া ব্যথানাশক ওষুধ একদমই খাবেন না। হ্যাঁ, মাথাটা যন্ত্রণা করছে, যাই একটু দোকান থেকে 2টো স্যারিডন কিনে খাই, এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। কারণ এই ব্যথানাশক ওষুধ যেমন আইব্রুফেন, অ্যাসপিরিন, ন্যাপোরেক্সেন, তারপরে হচ্ছে কি ক্লোফেনাক জাতীয় এই সমস্ত ব্যথানাশক ওষুধগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ এগুলো আপনার কিডনিকে ক্ষতি করার জন্য একেবারে রেডি হয়ে থাকে। ফলে কি হয়, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে থাকে। তাই ব্যথানাশক ওষুধের ব্যবহার সীমিত রাখাটা অত্যন্ত জরুরি। নেক্সট হচ্ছে কি ধূমপান ও মদ্যপান বর্জন করা। কারণ এতে কি হয়, ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে থাকতে পারে না, এর মাত্রা বেড়ে যায়। তাই ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে। নেক্সট হচ্ছে কি উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। বর্তমান সময়ে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার খুব কমন একটা হেলথ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে। এছাড়াও রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাওয়ার সাথে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের একটা যোগসূত্র তৈরি হয়ে থাকে। তাই হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত জরুরি। সেই চেষ্টা সবসময় করে যেতে হবে যাতে এগুলো নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের জন্য চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। এছাড়া সঠিক
খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এবং সেই সঙ্গে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। তাহলে আপনি আপনার ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে পারবেন। আর এই দুটো ডিজিজ কন্ডিশন যদি কন্ট্রোলে থাকে তাহলে আপনার কিডনিও সুস্থ থাকবে, ক্রিয়েটিন ঠিকভাবে কিডনি বার করে দিতে পারবে, যার ফলে ক্রিয়েটিনের মাত্রা বাড়বে না। তো বন্ধুরা, এই যে 8টি ঘরোয়া উপায়ের কথা বললাম, এগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারেন এবং সেই সাথে হোমিওপ্যাথিক ওষুধটি, অর্থাৎ যে স্পেসিফিক হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো সেটি যদি খেতে পারেন নিয়ম করে, তাহলে আপনি খুব সহজেই আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন, কিডনিকে নষ্টের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং সেই সাথে রক্তে বেড়ে যাওয়া ক্রিয়েটিনের মাত্রাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এর জন্য আপনাকে যে স্পেসিফিক হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে, এই স্পেসিফিক হোমিওপ্যাথিক ওষুধটি ছাড়াও কিন্তু আরো অনেক ওষুধ আছে যেগুলো কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো এখানে আমি বলছি না, কারণ স্পেসিফিক লক্ষণের কথা এখানে আমি কোনো উল্লেখ করছি না। শুধুমাত্র যে স্পেসিফিক মেডিসিনটা যে কোনো কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক লক্ষণের সাথে ব্যবহার করা যেতেই পারে এবং করলে দারুণ রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে কি এলসেরাম 6X বা 7X। এই এলসেরাম 6X বা 7X কে 10 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে, কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে। দেখবেন আপনি আপনার ক্রিয়েটিনের মাত্রাকে খুব সহজেই কন্ট্রোলে আনতে পারছেন। তো ওকে বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো শেষে সেই একটা কথাই বলবো, যে সমস্ত উপদেশগুলো দিলাম, যে সমস্ত ঘরোয়া উপায়গুলো দিলাম, সেগুলোর মধ্যে যে যতগুলো পারবেন 8টি উপায়ের মধ্যে 8টি মেনে চলতে পারলে খুবই ভালো। কিন্তু যদি 8টি না মেনে চলতে পারেন, যে কটা উপায় মেনে চলতে পারেন সেটা অবশ্যই মেনে চলবেন এবং সেই সাথে যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বললাম সেটি যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে একবার অত্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে, আমার কথা ভালো লেগেছে। যদি আজ আমার কথা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে অনেক অনেক করে, আর কমেন্ট করুন। যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় হ্যানিম্যান, জয় জয় হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।